দুপাশে চা বাগান, তার মধ্যখান দিয়ে নির্জন একটা রাস্তা। মধ্যরাতে সেই রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে লাশ নিয়ে একটা লাশবাহী অ্যাম্বুলেন্স। চালকের মনে ভয় ডর নেই, বুকে দম প্রচুর। আর বিশ্বাস করেন, ভূতপ্রেত বলতে কিছুই নেই। গাড়িটা চলছে শাঁ শাঁ করে সেই নির্জন রাস্তা ধরে। এমন সময় হঠাৎ সেদিন উনি এমন এক ঘটনার মুখোমুখি হলেন যা ছিল অবিশ্বাস্য। এবং সেই দিন থেকে উনি বিশ্বাস করেন, না, কিছু একটা আছে, যাদের দেখা মিলে, বিশেষভাবে সাথে লাশ থাকলে। কিন্তু কি ঘটল সেদিন, সেই ঘটনাই শুনতে যাচ্ছেন ম্যাড মেমোরিজের আজকের 90 নম্বর এপিসোডে। আমি জুয়েল, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে যিনি শেয়ার করলেন, উনি হচ্ছেন আমার এক পরিচিত বড় ভাই, নাম সাত্তার মিয়া। ধন্যবাদ জানাচ্ছি সাত্তার ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com-এ বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন সব ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। চ্যানেলটি যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন আজকের ঘটনায়। আমার বাড়ি হচ্ছে শ্রীমঙ্গলে। চাকরির খাতিরে থাকতাম ঢাকায়। চাকরিটা হলো একটা অ্যাম্বুলেন্স চালাতাম মাসিক বেতনে। সময়টা 2012-র দিকে। যেহেতু শ্রীমঙ্গল বাড়ি, এলাকার অনেকের সাথেই যোগাযোগ ছিল। এরই মধ্যে ঢাকায় যারা ছিলেন তাদের সাথেও নিয়মিত দেখা বা কথা হতো। এক সন্ধ্যায় হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। পরিচয়টা জানাতেই চিনতে পারলাম উনি আমাদের শ্রীমঙ্গলেরই এক বড় ভাই। ওনাদের বাড়ি হচ্ছে কমলগঞ্জ, বেশ খানিকটা ভেতরের দিকে। কি ব্যাপার জানতে চাইতেই জানালো ওনার এক অসুস্থ চাচা ঢাকা চিকিৎসারত অবস্থায় মারা যান। লাশটা ওনার বাড়িতে পৌঁছে দিতে হবে। তারপর হসপিটালের নাম জেনে চলে গেলাম সেই হসপিটালে। লাশটা গাড়িতে ওঠানো হলে দেখলাম ওনার ছেলেটাও গিয়ে বসলো পিছনে, ওর বাবার লাশের পাশে। ছেলেটার বয়স আনুমানিক 23 থেকে 24 হবে। এলাকায় দেখিনি কখনো, হয়তো দেখলেও খেয়াল করিনি। গাড়িতে আরও কেউ যাবে কিনে জিজ্ঞেস করতেই স্বজনরা জানালো ওনারা নিজেদের গাড়ি নিয়ে পরদিন সকালবেলায় রওনা হবেন। লাশের গাড়িতে আমরা মাত্র 2 জন। মনের মধ্যে কিছু একটা যেন উঁকি দিল। ওদিকে কোনো সহকারীও সাথে নেয়নি, কারণ নিজ এলাকায় যাচ্ছি। শুধু শুধু একটা লোক বাড়ানো মানে একটা লোকের হাজিরা দেওয়া। কিন্তু এখন মনটা কেমন যেন সায় দিচ্ছে না, কারণ রাতের বেলায় লাশের গাড়ি যতবারই চালিয়েছি ছোটোখাটো একটা নয় একটা ঝামেলা হয়েছেই। যদিও আমার একটু ভয়ভীতি কম, সোজা কথায় বলতে গেলে ভয়ভীতি নেই বললেই চলে। তারপরেও পাশে কেউ একজন বসা থাকলে কেমন যেন একটা স্বস্তি পাওয়া যায়। ওদিকে ছেলেটা একা একা ওর বাবার লাশের পাশে বসে আছে পেছনে। ব্যাপারটা কেমন যেন লাগছে। রাত প্রায় 9টার দিকে গাড়ি ছাড়লাম। বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে টঙ্গী আসতেই গাড়ি থামিয়ে ছেলেটাকে সামনে এনে পাশের সিটে বসালাম। বললাম পাশে কেউ একজন বসা থাকলে টুকটাক কথা বলে সময়টা পার করা যায়, আর গাড়ি চালাতে কোনো ক্লান্তিও আসে না। রাস্তায় গাড়ির চাপ ভালোই, আপন মনে গাড়ি চালাচ্ছি। মাঝে মাঝে ছেলেটার সাথে কথা বলছি। তার বেশ খানিকটা পর রাস্তার পাশে একটা চায়ের দোকান দেখে দুজনে সেখানে নেমে চা খেয়ে আবারও রওনা দিলাম। রাত প্রায় 1টার দিকে আমরা শ্রীমঙ্গল অর্থাৎ নির্বিঘ্নে পৌঁছে গেলাম নিজ এলাকায়। একটা স্বস্তির নিঃশ্বাস। এরপর শ্রীমঙ্গল থেকে চা বাগান আর পাহাড়ি রাস্তা ধরে কমলগঞ্জের দিকে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। লাশটা ওদের বাড়ি পৌঁছে দিয়েই নিজ বাড়িতে এসে দিব ঘুম। মনে মনে স্থির করলাম 2-1 দিন বাড়িতে থেকে তারপরেই ঢাকায় ফিরব। কমলগঞ্জের যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম নাইবাবলী। দুপাশে চা বাগান, মধ্যখান দিয়ে রাস্তা, একেবারে নির্জন একটা রাস্তা। দুপাশে চা বাগানের সাথে লাগোয়া পাহাড়। আমাদের ডানে ঠিক পাহাড়ের উপরেই ছিল সে রাতের চাঁদ। একেবারে উজাড় করে তার আলোটা দিয়ে যাচ্ছিল। সেই চাঁদের আলো চায়ের পাতার উপর পড়ে চিকচিক করছিল মুক্তদানার মতো, যেন পাহাড় থেকে গড়িয়ে পড়ছে মুক্তদানা। আমি তখন ঠিক সেই পাহাড়টার মাঝামাঝি পজিশনে। সামনে ডানে যতদূর দেখা যাচ্ছে পুরোটাই পাহাড়। একেবারে পাহাড়টার চূড়াটা দেখা যাচ্ছে স্বচ্ছ চাঁদের আলোয়। আর বামে চা বাগান সহ
আছে সমতল জায়গা, মাঝে মাঝে পুকুর, ডোবা, ঝিল ইত্যাদি। এমন সময় হঠাৎ কিছু একটা আমার নজরে আসতেই সেই প্রথম আমার মধ্যে যেন একটা ভয়ের জন্ম নিল। আমি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কি দেখলাম? আমার পাশে থাকা ছেলেটার দিকে আর চোখে তাকাতেই দেখিও ভয়ার্থ দৃষ্টিতে সেই দানবটার দিকে তাকিয়ে যেন হাত জোর করে কপাল ঠেকাচ্ছে। ওরা আবার হিন্দু ধর্মাবলম্বী, হয়তো ভয়ে খোদাকে ডাকছে কিনা বুঝতে পারলাম না। যা দেখলাম চোখের ভুল না তো। আবারও তাকালাম হাতের ডানে, ঠিক সে পাহাড়ের উপর না, ঠিকই আছে একটা মানুষের মতো অবয়ব, কালো দানব আকৃতির, উচ্চতা প্রায় 20 ফিটের উপর। অবয়বটা পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছে বেশ সাবলীলভাবে, কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে হাঁটছে। কেউ, এটা যে মানুষ না তা বুঝতে পারছি, তাহলে কে? কোনো দানব? কি চায়? ও কোন পথে যাবে? আর আমরা ওর সামনে পড়লে কি ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, বা কি হবে? কিসের দেখা পেলাম? আমি যেন প্রচণ্ড শীতে কাঁপতে লাগলাম। মনের ভয়টা পাশের ছেলেটার কাছে প্রকাশ করতে চাইলাম না, তাই চুপচাপ নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি। হিসাব করছি ও সোজাসুজি পাহাড় থেকে নেমে রাস্তায় উঠতে যেই সময়টা লাগবে, সেই সময়ের মধ্যে গাড়িটা নিয়ে আমি ওর নামার জায়গাটা পার হতে পারবো কি না। আমি ওর মুখোমুখি হতে চাই না কোনোভাবেই, নাকি আমি যেখানে আছি ওখানেই দাঁড়িয়ে থাকবো। ও রাস্তায় ওঠার পর যদিও আমাকে ধাওয়া করে, তাহলে ওর সাথে কি পেরে ওঠা যাবে? আর গাড়িটা পেছন দিকে ঘোরাতেই যেই সময়টা লাগবে সেই সময়টা পাওয়া যাবে কি না। আমি প্রচণ্ডভাবে ঘামছি, কপালের ঘাম চোখের মধ্যে এসে চোখটা জ্বালা পোড়া করছে। কপালের ঘামটাও যেন মুছতে সময় নেই আমার। না, এমন অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে থাকার কোনো মানেই নেই। হিসাব কষে দেখলাম গাড়ির গতিটা বাড়ালেই আমি হয়তোবা ওর নামার জায়গাটা পেরিয়ে যেতে পারবো। আমি গাড়ির গতি বাড়াতেই ছেলেটা বলল, ভাই, ভয়ের কিছু নেই, উনি হচ্ছেন পাহাড়ের দেবতা, পাহাড়ের দেখভাল উনিই করেন, এমনিতেই কারো ক্ষতি করেন না উনি। আমি ওকে আচ্ছা বলে গাড়ির গতি বাড়াতে থাকলাম। আমার মনের ভয় ওকে বোঝানো যাবে না। আমি কোনো দেবতার সামনে পড়তে চাই না। বাস, আমি তখন পাগল প্রায়, যে করেই হোক আমি ওকে পেরিয়ে যেতে চাই। ওদিকে সেই দানবটা নামছে নিচের দিকে, আমিও ছুটছি। এমন সময় দানবটা হঠাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো আমাদের গাড়ির দিকে, আর কিছু সময় দাঁড়িয়ে যেন ঠিকভাবে দেখছে। আমার ঘাম ছুটতে থাকলো। এবার কেউ দৌড়ে নেমে গাড়ির সামনে পড়বে না তো? আমার শরীরের স্নায়ুতে যেন মারাত্মক চাপ পড়ল। হ্যাঁ, এবার দানবটা আমাদের গাড়ির দিকে চোখ রেখে নামছে দ্রুত গতিতে। সর্বনাশ! আমার সর্বশরীরে যেন কাঁটা দিতে থাকলো। কি হবে এবার? ওকে পার করতে পারবো তো? এত সহজে হার মানছি না আমি। সামনে পড়লে পিষে ফেলবো, তারপর যা হয় হবে। এরই মধ্যে সাইরেন বাজিয়ে দিলাম। পুরো শান্ত নিঃশব্দ জায়গাটাকে অশান্ত করে দিলাম, আর প্রাণপণে টানছি গাড়ি। সেই শ্বাসরুদ্ধকর সময়টা যেন পার হতে চাচ্ছেই না। দানবটা যেন তার গতি কিছুটা বাড়ালো, আমিও গতি বাড়াচ্ছি আমার গাড়ির। এরই মধ্যেই দেখি দানবটা দৌড়ে নামছে। আমার নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে, হাত পা কাঁপছে প্রবলভাবে। পারবো তো ওকে ক্রস করতে? মনে হয় পারবো। খোদার কাছে মাপ চাইলাম যেন এই যাত্রায় আমাকে রক্ষা করেন। অবশেষে দানবটা রাস্তা থেকে 10 হাতের মতো দূরে থাকতেই আমি ওকে ক্রস করলাম। সাইড মিররে তাকাতেই দেখি দানবটা তখন রাস্তার উপর দাঁড়িয়ে আছে, বেশ খানিকটা পিছনে। এমন সময় হঠাৎ গাড়ির পেছনে যেন কেউ একটা থাপ্পড় মারল। সাথে সাথেই গাড়িটা কেঁপে উঠল। আমি কিন্তু গাড়ি থামালাম না আর। কিছুটা এগুতেই একটা ছোট্ট বাজার, কয়েকটা দোকানপাট তখনও খোলা। একটু আলোতে গাড়িটা সাইড করে চলে গেলাম গাড়ির পেছনে, কোনো ক্ষতি হলো কিনা বা লাশটা ঠিকঠাক আছে কিনা। দেখি সব ঠিকঠাক। এর 10 মিনিট পরেই ওদের বাড়িতে পৌঁছালাম। ঘড়িতে প্রায় তখন 2টা বাজতে চলল। লাশ নামিয়ে সকাল হওয়ার অপেক্ষায় রইলাম। ওই রাস্তা দিয়ে আবারও ওই রাতে একা একা যাওয়ার সাহস হলো না আর। কেমন লাগলো আজকের ঘটনা? ভালো লাগলে
লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।